আচ্ছা, কি বলছিলাম যে সক্রিয় আর অক্রিয়র মধ্যে পার্থক্য, তাই না? সক্রিয় হচ্ছে যেটা আমাদের সেল অ্যান্টিবডি নিজে নিজেই তৈরি করতে পারে, মানে আমাদের শরীরে যে সেলগুলো থাকে সেটা যদি নিজে নিজে অ্যান্টিবডি তৈরি করতে পারে সেটা হচ্ছে সক্রিয়। আর অক্রিয়র ক্ষেত্রে আমাদের সেল নিজে নিজে তো অ্যান্টিবডি তৈরি করতে পারে না, বাইরে থেকে অ্যান্টিবডি আমাদের শরীরকে দেওয়া লাগে। বুঝতে পারছো? তাহলে সক্রিয় কি এক সেল নিজে নিজে অ্যান্টিবডি তৈরি করতে পারে, অক্রিয় কি পারে না, বাইরে থেকে দেওয়া লাগে। তো খেয়াল করো, এই জায়গায় চারটা জিনিস আমি লিখছি: প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়। মানে সক্রিয়কে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় আর একটা হচ্ছে কৃত্রিম সক্রিয়। আর অক্রিয়কে দুই ভাগে ভাগ করা হচ্ছে প্রাকৃতিক অক্রিয় আর একটা হচ্ছে কৃত্রিম অক্রিয়। এখান থেকে তোমাদের বারবার যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে উদাহরণগুলো, তাই না? এভাবে উদাহরণ দিয়ে দেয় যে প্রাকৃতিক সক্রিয়ের প্রতিরক্ষার উদাহরণ নয় কোনটি, এভাবে কোশ্চেন আসতে পারে। আবার এভাবেও আসে যে হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ কোন ধরনের প্রতিরক্ষার অংশ। ঠিক আছে? তো দেখো, জিনিসগুলো তুমি যদি বোঝো তাহলে তোমার মুখস্থ করা লাগবে না, তাই না? প্রথমত বলছে প্রাকৃতিক, প্রথমটা খেয়াল করো, প্রাকৃতিক বলছে, তাই না? প্রাকৃতিক মানে কি? যেটা মানুষ তৈরি করবে না, প্রাকৃতিকভাবেই হবে, তাই না? তো খেয়াল করো, হাসপাতাল বা ক্লিনিক এটা একটা প্রাকৃতিক জায়গা না? হাসপাতাল ক্লিনিকই একটা প্রাকৃতিক জায়গা না? তো প্রাকৃতিক জায়গায় তোমার যে সংক্রমণ ঘটতে পারে, যেমন একটা রোগী শুয়ে আছে, সেটা থেকে আমার রোগ আসতে পারে, বা কোনো একটা জায়গায় আবর্জনা পড়ে আছে, সেখান থেকে আমার সংক্রমণ আসতে পারে, তাই না? এটা কি? এটা হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক একটা ঘটনা। যেহেতু এটা হচ্ছে সক্রিয়ভাবে আমাদের শরীর এটাকে আইডেন্টিফাই করে অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারে, এজন্য এটাকে বলা হয়েছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। আর একটা উদাহরণ হচ্ছে হাম বা গুটি বসন্তের বিরুদ্ধে অনাক্রম্যতা। এটা তোমাদের হয়তো কাজী আজমল স্যারের বইয়ে নাই, বাট অন্য অন্য বইয়ে আছে, মাজেদা ম্যাম বা আলিম স্যারের বইয়ে আছে, সেই জন্য এটাও লিখে রাখছি যে হাম বা গুটি বসন্তের বিরুদ্ধে অনাক্রম্যতা। আচ্ছা, কৃত্রিম সক্রিয়, কৃত্রিম মানে কি? কৃত্রিম মানে কি? মানুষ তৈরি করবে, তাই না? মানুষ কি তৈরি করে? ভ্যাকসিন, টিকা, এগুলো, তাই না? তো দেখো ভ্যাকসিন লিখছে, দেখো সকল ভ্যাকসিন লিখছি, ডিপিটি ভ্যাকসিন লিখছি, ডিপথেরিয়া, পার্থোরোসিস ইত্যাদি আর কি ভ্যাকসিন যেটা আছে সেটা একসাথে তিনটা। তারপর হচ্ছে আর হচ্ছে হেপাটাইটিস এ আর বি, এই দুইটাও কি তোমার কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষার অংশ। ক্লিয়ার? তারপর হচ্ছে প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা। তাহলে অক্রিয় মানে বলছিলাম কি, যে আমাদের শরীর নিজে নিজে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, বাইরে থেকে দিতে হবে। ঠিক আছে? যেমন অক্রিয়, প্রাকৃতিক অক্রিয়র ক্ষেত্রে তোমার অমরা বা কলোস্টাম বা শাল দুধের মাধ্যমে ইমিউনোগ্লোবিন এ যেটা আছে, আইজিএ মানে কি? ইমিউনোগ্লোবিন এ মাধ্যমে মা থেকে শিশুতে প্রবেশ করে। এটা কিন্তু অনেকবার কোশ্চেন আসছে যে অমরা বা কলোস্টাম, অমরা কি তোমার হচ্ছে অমরা বা কলোস্টাম তোমার আমরা যখন হই তখন এই অমরা বা কলোস্টামে আমাদের কিছু সময় অবস্থান করতে হয়। বুঝতে পারছো? তো এই অমরা বা কলোস্টাম থেকে ইমিউনোগ্লোবিন এর মাধ্যমে মা থেকে অ্যান্টিবডি শিশুতে প্রবেশ করে, মানে যে অ্যান্টিবডিতে প্রবেশ করে সেটার নাম কি? ইমিউনোগ্লোবিন এ। আচ্ছা, এটা কি প্রাকৃতিকভাবে ঘটে? যেহেতু মার শিশুর যে জন্মগ্রহণ, এটা কি প্রাকৃতিক একটা ঘটনা না? এজন্য এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক অক্রিয়। যেহেতু মার শরীর থেকে আসতেছে, আমাদের শরীর নিজে নিজে তৈরি করতে পারতেছে না। কিন্তু তুমি বলতে পারো যে ভ্যাকসিনও তো বাইরে থেকে দিচ্ছি ভাই, তাহলে এটা কি করে কৃত্রিম হয়? কারণ ভ্যাকসিন কীভাবে কাজ করে এটা তোমাকে বুঝতে হবে। ভ্যাকসিন দেওয়া হয় অ্যান্টিজেন রূপে। আচ্ছা, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কি জানো? অ্যান্টিজেন মানে হচ্ছে জীবাণু, অ্যান্টিজেন মানে কি? জীবাণু। আর অ্যান্টিবডি মানে কি? এই জীবাণুর বিরুদ্ধে যেটি কাজ করে। তার মানে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি কাজ করে। তার মানে বাইরের যে জীবাণু, ধরো ব্যাকটেরিয়া বা ছত্রাক আসে, এটা কি অ্যান্টিজেন হিসেবে আসে, কিন্তু আমাদের বডি যেটা তৈরি করে সেটা কি? অ্যান্টিবডি। তো এই ভ্যাকসিন যখন আমাদের দেওয়া হয় সেটা অ্যান্টিজেন আকারে দেওয়া হয়, হালকা হালকা আকারে। তো সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি করে, এই সময়টুকু দেওয়া হয়। বুঝতে পারছো? এই আস্তে আস্তে করে দেওয়া হয় যাতে তোমার পুরোপুরিভাবে এই অ্যান্টিজেনটা আমাদের শরীরে ক্ষতি করতে না পারে, কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে কি আমাদের শরীর নিজেই অ্যান্টিবডি তৈরি করলো না, এই জন্য এটা হচ্ছে তোমার সক্রিয়। যেহেতু ভ্যাকসিন কৃত্রিমভাবে দেওয়া হয়, যেন এটা কৃত্রিম সক্রিয়। ক্লিয়ার? আর মায়ের যে ঘটনাটা বললাম যে অমরা বা কলোস্টামের মাধ্যমে, এটা তো প্রাকৃতিকই একটা ঘটনা, তাই না? এক্ষেত্রে তো কোনো ভ্যাকসিন বা শরীর নিজে নিজে তৈরি করতেছে না, ডিরেক্ট ইমিউনোগ্লোবিন এই আকারে আমাদের অ্যান্টিবডি আসতেছে। বুঝতে পারছো? তাহলে কৃত্রিম আর একটা অক্রিয় আছে, তাই না? অক্রিয় ক্ষেত্রে আমি বলছিলাম যে অ্যান্টিবডি শরীর নিজে নিজে তৈরি করতে পারবে না। আর কৃত্রিম মানে কি? যে বাইরে থেকে দেওয়া হবে, তাই না? সেরে ওঠা ব্যক্তির সেরাম প্রোফিট। আচ্ছা,
তোমার ধরো একটা ব্যক্তির ধরো হচ্ছে জ্বর হয়েছিল, বা একটা ব্যক্তিকে ধরো করোনা আক্রমণ করছিল, হ্যাঁ, সাপোজ ধরে নাও, তাহলে করোনা আক্রমণ করলে কি হবে? তো এর বিরুদ্ধে ধরো ওই ব্যক্তিটা সেরে উঠছে, তার মানে কি ওই ব্যক্তি এর যে শরীর আছে সেখানে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে করোনার বিরুদ্ধে, তাই না? না হলে তো ও টিকে থাকতে পারতো না। তখন কি ওর সেরামে অ্যান্টিবডিগুলো অবস্থান করবে, তাই না? ওই যে আমি বলছিলাম মেমোরি সেল, তাই না? এই যে বি লিম্ফোসাইটও ছিল, টি লিম্ফোসাইটও ছিল। তাহলে এই যে মেমোরি সেলগুলো ওই ব্যক্তির শরীরে তৈরি হয়ে গেছে, যে পরে যদি করোনার কোনো ভাইরাস আসে তাহলে সেই করোনাকে এক চান্সে ও মেরে ফেলবে কিছু ক্ষতি করার আগেই, তাই না? তাহলে তাহলে ব্যক্তি থেকে যদি আমি কোনোভাবে অ্যান্টিবডিটা পেয়ে যাই, তাহলে কি আমার শরীরকে অ্যাটাক করতে পারবে? পারবে না। বুঝতে পারছো? তো কিভাবে আমরা পাবো? সেটা হচ্ছে সেরামের মাধ্যমে, রক্তের সেরামের মাধ্যমে। তাহলে এই রক্তের সেরাম যদি আমার শরীরে প্রবেশ করে, তাহলে কি ওই করোনা ভাইরাস আমার কোনো ক্ষতি করতে পারবে? পারবে না। কারণ কি ওই ব্যক্তির শরীরের সেরামে অ্যান্টিবডি ছিল, সেই অ্যান্টিবডিটা আমি নিয়ে নিচ্ছি। ক্লিয়ার? তারপর দেখো টিকা, হ্যাঁ না? টিকা হচ্ছে তোমার মৃত বা নিষ্ক্রিয়, কয়েক ধরনের হইতে পারে। দেখো এগুলো আমি মুছে দিলাম, হ্যাঁ, তুলে নিও পজ করে। আচ্ছা, টিকা বিভিন্ন ধরনের হইতে পারে। এটা হচ্ছে মৃত বা নিষ্ক্রিয়। এই টিকা থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকবার আইসে, তোমাদের সময় আশা করি আসবে, হ্যাঁ। এই জিনিসটা, এই যে এই দুই মানে কৃত্রিম সক্রিয়, কৃত্রিম অক্রিয়, প্রাকৃতিক সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, এই চারটা জিনিস আর এই টিকার থেকে প্রত্যেকবার কোশ্চেন আসেই, তোমাদের সময় আসবে মাস্ট। তো দুইটাও আসতে পারে। তো মৃত বা নিষ্ক্রিয়, আমি একটা ছন্দ দিচ্ছি, সেটা হচ্ছে র্যাপিক দিয়ে মনে রাখতে পারো। র্যাপিকে কি? RAPIK। তাহলে আরতে কি? র্যাবিস। র্যাবিসের যে ভ্যাকসিন দেওয়া হয় সেটা কি? মৃত বা নিষ্ক্রিয়র মধ্যে। এতে কি? হেপাটাইটিস A। এতে কি? হেপাটাইটিস A। পিতে কি? পোলিও। পিতে কি? পোলিও। আই থেকে ইনফ্লুয়েঞ্জা। আইতে কি? ইনফ্লুয়েঞ্জা। আর কেতে কি? কলেরা। এগুলো যদি দেখো তাহলে সেটা কোন ধরনের প্রকারভেদের মধ্যে পড়বে? মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন বা টিকার মধ্যে পড়বে, ঠিক আছে? তারপর আছে জীবাণুমৃত, জীবন্ত বা অ্যাটেনিউটেড বা শক্তিহ্রাস। এই কোশ্চেনটা আমাদের সময় আসছিল, বুঝছো? তো জীবাণুমৃত, জীবন্ত আমাদের মেন বইয়ে ছিল না, মানে গাজী আজমল স্যারের বইয়ে ছিল না। এটা হয়তো মাজেদা ম্যামের বইয়ের থেকে কোশ্চেন করা হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের বই ছিল অ্যাটেনিউটেড, বাট মাজেদা ম্যামের বইয়ে ছিল জীবাণুমৃত, জীবন্ত, বা অনেকগুলো উদাহরণও এখানে ছিল না। দেখো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তো এর মধ্যে হচ্ছে হাম, মামস, রুবেলা, পানি বসন্ত, টাইফয়েড, পোলিও, জলাতঙ্ক আছে, যক্ষা আছে, প্লেগ আছে। আর বিষয়ভিত্তিক বা টক্সাইড আছে ডিটি ভ্যাকসিন, ঠিক আছে? ডিপথেরিয়া, টাইফয়েড ভ্যাকসিন। তারপর হচ্ছে এই যে এই ক্ষেত্রে খেয়াল করো, এটাই খেয়াল করো, এখানে আমি লিখছি যে পোলিও, এখানেও কিন্তু আমি লিখছি পোলিও। তাই দুটার মধ্যে পার্থক্য কী? আমরা সবাই কিন্তু এইটা জায়গায় আইছিলাম, বুঝছো? যে পোলিও মুখে, আমাদের কোশ্চেন ছিল মুখে খাওয়ার পোলিও কোন ধরনের ভ্যাকসিন। তো আমরা অ্যান্সার করছিলাম যে মৃত বা নিষ্ক্রিয়, কারণ গাজী আজমল স্যারের বইয়ে পোলিও মৃত বা নিষ্ক্রিয়তেই ছিল, অ্যাটেনিউটে ছিল না, বা অ্যাটেনিউটের নাম জীবাণুমৃত, জীবন্তও ছিল না। আমাদের একটা অপশানে ছিল জীবাণুমৃত, জীবন্ত। তো ওইখানে ছিল যে মুখে খাওয়ার পোলিও, এটা মাজেদা ম্যামের বই থেকে কোশ্চেন করা হয়েছে, সেইভাবে এখান থেকে অ্যান্সার নেওয়া হয়েছে যে মুখে খাওয়ার পোলিও কোন ধরনের ভ্যাকসিন, জীবাণুমৃত, জীবন্ত। বিষয়বৃত্ত বা টক্সাইড ভ্যাকসিন কি? ডিটি ভ্যাকসিন। আচ্ছা, এইটুকু তুলে নাও, আমি বাকিটুকু লিখে ফেলি তোমাদের ভ্যাকসিনগুলো।
আচ্ছা, লাস্ট তিনটা আমি লিখছি এখানে সাব ইউনিট বা অনুবন্ধী বা কনজুগেট, ঠিক আছে। এটার প্রকারভেদের মধ্যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল টিকা বা নিউমোকক্কাস টিকা। তারপর ডিএনএ মিশ্রিত সে যে টিকাটা আছে সেটার নাম হচ্ছে এমএমআর, মিজলস মামস আর রুবেলা, মিজলস মামস আর রুবেলা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। আজকে এইটুকুই ছিল। তোমাদের জন্য শুভকামনা। তোমরা আশা করি ভালো করে ক্লাসটা করবা, ক্লাসটাকে একটু হলেও বেনিফিটেড হবা। আর তোমরা চেষ্টা করো ফিডব্যাক দেওয়ার। হ্যাঁ, আমি কিন্তু ফিডব্যাক নিতে পছন্দ করি যে ভাই এইভাবে না, এইভাবে পড়াইলে ভালো হইতো, এইভাবে ক্লাস নিলে ভালো হইতো, বা এই সময় ক্লাস নিলে ভালো হতো। অবশ্য সময়টা আসলে আমার হাতে নাই, কারণ আমার সবসময় সময় পাই না, আমার সময় করে আসলে নেওয়া লাগে। বুঝতে পারছো? তো ধন্যবাদ, তোমাদের সবার জন্য শুভকামনা। আদাব, আসসালামু আলাইকুম।